আজ গাজীপুরে তারেক রহমানের কর্মসূচিতে জামায়াত আক্রমণ করে বিএনপি দল ধ্বংস হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান গাজীপুরে স্টেজে উঠতেছে এবং স্টেজে ওঠার সময় কিন্তু লক্ষ লক্ষ জনতা তাকে চারদিক থেকে ঘেরাও করছে। এদিকে আজ তারেক রহমানের গাজীপুরের কর্মসূচিতে জামাত বিএনপি মুখোমুখি সংঘর্ষ চলছে। তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয়, অনেক জামাতের নেতাকর্মীরাও বিপদের মুখে পড়েছে। স্বৈরাচার পালিয়ে গেলেও একটি দল সেই ভাষায় কথা বলছে। নির্বাচনী জনসভায় একথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি নিয়ে সমালোচনা জবাবে তিনি প্রশ্ন তোলেন যে ক্ষমতায় থাকার সময় জামায়াতের 2 মন্ত্রী থাকলেও কেন তারা পদত্যাগ করেননি। এবার বিএনপির নেতৃকর্মীরা জামায়াত ইসলামের মহিলাদের ছায়া খুলে নেবে। দেখেন কি বলে নেতা। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। এই মুহূর্তে অনেকটা খোলা মাঠে গোল করার সুযোগ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখের বেটি দেখাই দিছে, হ্যাঁ খেলা কার চিনছ না ভাবি ওকে হাসুগুড়ো চিনছে না, আইস দিয়ে কথা কয় ঠিক গাড়ির লোক 32 টেপে হয় বেটি। পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 21 বছর পর আজ গাজীপুরে বড় ধরনের নির্বাচনী সমাবেশ। গাজীপুরে বিশাল এক নির্বাচনী সমাবেশে তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয়েছে। একদিকে জামাত, অন্যদিকে বিএনপি কর্মীরা মুখোমুখি অবস্থায়। তারেক রহমান সারা বাংলাদেশে সফর করতেছে এবং তার সফরকে কেন্দ্র করে অনেকে অনেক পরিকল্পনা করে যে তারেক রহমানের উপর নিয়ে কোনো প্রভাব ফেলতে পারে। আজকে দেখতে পারি সেই পরিকল্পনাকারীদের পরিকল্পনা সফল হয়ে যায় এবং তারেক রহমানও কঠিন বিপদে পড়েন। আপনারা দেখতে পারবেন এই নিয়ে জামাতের নেতাকর্মীরা যা যা করেছে আজকে এবং বর্তমানে গাজীপুরের অবস্থা কি সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। তারেক রহমানের বক্তব্য বা এই বিষয়গুলো নিয়ে অনেকের আলোচনার মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করে সেই সব দেখতে পারবেন। দর্শক, গাজীপুরের সমাবেশস্থলে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। আশিক, তারেক রহমান কখন পৌঁছাতে পারেন সমাবেশস্থলে সে বিষয়ে একটু জানাবেন এবং সেখানে লোক সমাগম কেমন দেখছেন সব মিলিয়ে, এবং কেন্দ্রীয় নেতাদের সাথে নিশ্চয়ই কথা বলছেন, তারা কি বলেছেন? নুসরাত, তারেক রহমান এরই মধ্যে গাজীপুরে প্রবেশ করেছে, গাজীপুর সিটিতে প্রবেশ করেছে। আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই যে রাজবাড়ির যে খেলার মাঠ সেই মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে তারেক রহমানের যারা নিরাপত্তা কর্মী অর্থাৎ বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ, সেই সিএসএফ সদস্যরা ইতিমধ্যে এই রাজবাড়ি মাঠে তারা অবস্থান করছেন এবং তারা তাদের তারেক রহমানের নিরাপত্তার সকল বিষয়টি তারা দেখভাল করছেন। কিন্তু দেখাতে চাই যে এই যে মাঠটি, রাজবাড়ি যে মাঠটি, এই মাঠটি কিন্তু দুপুর থেকে এইভাবে লোকে লোকারণ্য, পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধু এই মাঠ না, এই মাঠের আশপাশে যে সকল সড়ক রয়েছে, যে সকল এলাকা রয়েছে, সব পুরো এলাকাতেই লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই তারেক রহমানকে এক নজর দেখতে চায়, তারেক রহমানের বক্তব্য শুনতে চায়, তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে চান। সে কারণেই এই নেতাকর্মী এবং সাধারণ মানুষ, গাজীপুরবাসী, তারা কিন্তু এই মাঠে অবস্থান করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে তিল ধরনের ঠাঁই নাই এই মাঠে, এবং এর আশপাশের যে জায়গা রয়েছে সেই জায়গাতেও আসলে তিল ধরনের ঠাঁই নেই। যে কারণে আমরা ধারণা করছি যে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে, সে কারণে আসলে কিছুটা সময়ও বেশি লাগছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে গাজীপুরের যারা স্থানীয় নেতাকর্মী বা যারা জাতীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা ইতিমধ্যে বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গাজীপুরের যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনই তারা তারেক রহমানকে উপহার দিতে চান। এবং এর পাশাপাশি তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার জায়গা রয়েছে। গাজীপুর বিভিন্ন সময়ে, নানান সময় ধরেই গাজীপুর নানানভাবে অবহেলিত একটি জেলা, নানান দুঃখ দুর্দশার কথা তারা তুলে ধরছেন। এবং দীর্ঘ প্রায় 2 দশক পর গাজীপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, এবং এই সন্ধ্যার পর এই গাজীপুরের যে ঐতিহাসিক রাজবাড়ি মাঠটি রয়েছে, এই রাজবাড়ি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এবং এই আজকের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গাজীপুরের 5টি আসনের নেতাকর্মী যারা রয়েছেন বিএনপি এবং সহ তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়েছেন, এবং প্রত্যেকের হাতে তাদের ধানের শীষের প্রতীক, জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা, সেই পতাকা হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু আজকে দুপুরে ময়মনসিংহে একটি জনসভা ছিল, সেই জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গাজীপুরের পথে রওনা হয়েছেন
এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই গাজীপুরের যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ সেই মাঠে এসে উপস্থিত হবেন এবং সেখানে তিনি এই গাজীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। এবং যেহেতু সন্ধ্যার পরে এই অনুষ্ঠানটি নির্বাচনী জনসভাটি হচ্ছে, যে কারণে এখানে কিন্তু পুরো যে বিশাল যে মাঠটি রয়েছে রাজবাড়ী মাঠ, সেই রাজবাড়ী মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে 2005 সালের 29শে মার্চ সবশেষ তারেক রহমান ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এই গাজীপুরের বরকত স্টেডিয়াম সেখানে এসেছিলেন এবং তিনি সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপরে কিন্তু তিনি এই গাজীপুরে আর আসা হয়নি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। এবং আজকে যেহেতু এই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে জনসভা তারেক রহমান, সেই জনসভা অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তিনি আজকের এই রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গাজীপুরের সঙ্গে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শৈশবের স্মৃতি জড়িত। কারণ 1970 সালের আগে জিয়াউর রহমান যখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, ঠিক সে সময় তিনি সপরিবারে এই গাজীপুরে থাকতেন এবং তারেক রহমান তার শৈশব কেটেছে তার এই গাজীপুরে। সেক্ষেত্রে কিন্তু এই গাজীপুরের মানুষের সাথে তার কিন্তু একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এবং যেহেতু এটি একটি শিল্প অঞ্চল এলাকা, গাজীপুরের এখানে কিন্তু স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা শিল্প কলকারখানা শ্রমিক রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এখানে বক্তব্য দিবেন এবং তার যে বক্তব্যে এই শিল্প বান্ধব পরিবেশ এবং পাশাপাশি এই জনপদের যে পরিকল্পিত উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা তিনি এখানে দিবেন বলে এখানকার নেতাকর্মীরা আশা করছেন। এবং নেতাকর্মীরা কিন্তু যা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং মঞ্চ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই যে তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু পুরো এই রাজবাড়ী মাঠ এবং এর আশপাশে কিন্তু নিরাপত্তা কিন্তু বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে দলীয় যে আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে এখানে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং সেই ভলান্টিয়াররা কিন্তু সার্বক্ষণিক কিন্তু নিরাপত্তায় কিন্তু নিয়োজিত রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। এবং এখান থেকে আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে বার্তা, সেই বার্তা তিনি এখান থেকে কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিবেন। এবং নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত, ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সামনে থেকে তাদের প্রিয় নেতাকে দেখতে পারবেন, সেই জন্য তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের মানুষ কিন্তু তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব, সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে। চলুন দেখে আসা যাক। প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যার নাম জড়িত, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে 2 শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী, যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে
পক্ষে অবস্থান নিয়ে 1971-এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচন ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970-এ একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996-এ 3 আসন, 2001-এ 17 আসন এবং 2008-এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি। নির্বাচনী প্রচারণার মাঝপথে হঠাৎ করে মির্জা ফখরুলের কি যেন হয়েছে। জামাতের বিরুদ্ধে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নেমেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল এখন স্বাভাবিক রাজনীতি করছেন না, যে স্বাভাবিক নির্বাচনী রাজনীতি করছেন না, তিনি অস্বাভাবিক রাজনীতি করছেন। এটা দিবালোচনে স্পষ্ট। জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুলকে ভারত স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছে, তিনি ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন। নির্বাচনী রাজনীতি, ভোটে জেতার কোনো রাজনীতি মির্জা ফখরুল করছেন না। এটা আমাদের জন্য অশনি সংকেত এবং সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঠাকুরগাঁওবাসীকে বলবো যে মির্জা ফখরুলকে কেউ ভোট দিবেন না। মির্জা ফখরুল পরীক্ষিত ভারতের দালাল এবং তার বাবা ছিল একজন রাজাকার এবং তিনি নিজে যুদ্ধ করেননি, তিনি যার অর্থ দাঁড়ায় যে তিনি চেতনার রাজাকার এবং তিনি সারা জীবন রাজনীতি করেছেন রাজাকারদের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথে। বিএনপি স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্রতিষ্ঠিত একটা দল, এখনো সবচেয়ে বেশি রাজাকার বিএনপিতে আছে। অতএব এই রাজাকার পুত্রের কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক, যেটা সুনির্দিষ্টভাবে ভারতের সুস্পষ্ট অ্যাসাইনমেন্টের ভিত্তিতে বলছেন এবং মির্জা ফখরুলের বক্তব্যের স্ক্রিপ্ট ভারত লিখে দিচ্ছে। দেখেন, একটা সহজ হিসাব মিলান। আপনি নির্বাচন করছেন, জনগণকে কনভিন্স করে আপনি ক্ষমতা আসতে চান। এখন বাংলাদেশের মানুষ কি চায়, তার জন্য কি দরকার, এগুলো নিয়ে কাজ করেই তো আপনি ক্ষমতা আসবেন। এটাই তো সহজ হিসাব। বাংলাদেশের মানুষ চায় একটা উন্নত জীবন, একটা নিরাপদ জীবন, তার থাকা খাওয়া, হয়রানি মুক্ত একটা বৈষম্য মুক্ত জীবন। যেমন আমি সহজভাবে বলি, আপনি কি চান দর্শক বলেন? বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, সবার আগে যেটা সবাই চায় যে আপনি বাচ্চা শিশু, আপনি যেন সুচিকিৎসা পান, অসুখ হলে কোনো হয়রানি, এই যে ডাক্তাররা ভুল চিকিৎসা করে সিরিয়ালে দাঁড়াই থাকো, সরকারি হসপিটালে বেড নাই, মাটিতে শুয়ে থাকো না। যদি কোনো কারণে প্রথম আপনার দরকার টিকা, জন্মের পর যথাসময় টিকা, টিকার পরে যদি কখন আল্লাহ অসুস্থতা দেয় সুচিকিৎসা, উন্নত দেশের মতো সুন্দর চিকিৎসা, কোনো হয়রানি নাই, কোনো সিরিয়াল নাই, এরপরে আপনার খাবারের নিশ্চয়তা। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর হুট করে আওয়ামী লীগের যে পতনটা হয়েছে, শুধুমাত্র ক্ষমতা থেকে পতন না, দলীয় ভাবেও যে পতনটা হয়েছে, সেই পতন থেকে আওয়ামী লীগ কি সহসাই ফিরে আসবে? আওয়ামী লীগের ভুলগুলোর মধ্যে ফ্যাসিজমের যতটুকু অংশ ছিল, এর থেকে বেশি অংশ ছিল বিরোধী দলগুলোকে দমন করতে করতে একটা পর্যায়ে আইসা নিজেদের দলের যারা তেগী নেতা কর্মী তাদেরকেও কিন্তু তারা দমন পীড়নে চলে গিয়েছিল। যে মানুষগুলো দিনের পর দিন মানুষকে অন্তর্জয় করাইয়া আওয়ামী লীগের মধ্যে ধরে রাখছিল, তারা সিস্টেম থেকে আউট হয়ে গিয়েছিল। সেইখানে এসে ভর করতেছিল আপনার প্রশাসনিক অনেক আওয়ামী লীগ নেতা, তারপর উড়ে এসে জোরে বসা আওয়ামী লীগ নেতা, হাইব্রিড আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ীরা। তো তারা তো আওয়ামী লীগে জয়েন করছিলই লুটপাটের জন্য অথবা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আর এই সিস্টেমে যখন তারা ঢুকে গেল, যারা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার মতন ভূমিকা রাখা ক্যারেক্টারগুলো ছিল, নেতাদের যারা কর্মীরা ছিল, এরা সবাই নিশ্চুপ হয়ে গেল, সিস্টেম থেকে আউট হয়ে গেল, সাইজ হয়ে গেল। কেউ মামলা খাইলো, কেউ আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও দেশ ছেড়া পালাইতে বাধ্য হইলো, কাউকে এলাকা ছাড়তে হইলো। আর যখন 5ই আগস্টের ঘটনা ঘটলো, ইরান কিভাবে টিকা গেল? কারণ ইরানের জনগণ ইরানের সরকারের পক্ষে নামছে, ইরানের সেনাবাহিনী ইরানের সরকারের পক্ষে নামছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে কেউ নামলো না। এটার একটা মেইন কারণ হচ্ছে আপনি যখন মূল যারা তেগী নেতা কর্মী আছে তাদের জায়গায় হাইব্রিড বসাই দিলেন। এরা তো ভাই মানে থাকে না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, এদের পিছনে কাক ছিল কিন্তু দলের জন্য কাক ছিল না। আজকেও দেখেন যখন আওয়ামী লীগের এই পতনের অবস্থান বা এই দুঃসময়, তখনও কিন্তু তৃণমূল যারা তারাই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে জাগরণের চেষ্টা করতেছে, কিন্তু যারা আওয়ামী লীগকে বেচা লুটপাট কইরা বা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানাইয়া কোটি কোটি টাকার সুযোগ সুবিধা নিল, তারা সবাই নীরব। সাদ্দামের ঘটনায় আরেকবার লাড়া খাইছে। এখন ওবায়দুল কাদের, যাকেও বলা হয়ে থাকে আওয়ামী লীগের পতনের পেছনে একজন খুবই শক্ত ক্যারেক্টার, তারা দুই ভাইয়ের নাটক পুরো বাংলাদেশ দেখছে। ওবায়দুল কাদের গতকালকে যে বক্তব্য দিয়েছেন আমার দেশ পত্রিকা, তার আমি জানি না রেফারেন্স কি, তবে মাহমুদ ভাইয়ের হাত অনেক লম্বা, বোঝাই যায়। এমন এমন তথ্য তিনি প্রকাশ করেন যেগুলা বাংলাদেশের কোনো গণমাধ্যম পায় না। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেও আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের এজেন্ট আছে, এটা তো শিওর। কারণ নয়তো তিনি এই তথ্যগুলা কই পান? কারণ আওয়ামী লীগের মধ্যে অনেকে ঢুকে গেছিল। তিনি বলছেন যে এই মুহূর্তে কাদের যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনোবল ছিল সাঙ্গা সাঙ্গা, এটা আরো নষ্ট হয়ে যাবে। কারণ ওবায়দুল কাদের মনে করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার।
আসলে কিন্তু অনেকটা অন্ধকার এই মুহূর্তে মনে হচ্ছে, তবে রাজনীতি যে কোনো সময় পরিবর্তনশীল। বলা হচ্ছে যে ওবায়দুল কাদের আর ভারতের কলকাতার নিউ টাউনে থাকতে চান না। এই মুহূর্তে তিনি কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। মাঝখানে শারীরিক অনেক অসুস্থতা গেছে, তারপর এখন তিনি সুস্থ আছেন, বাংলাদেশে ফিরতে চান, কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না ওবায়দুল কাদের। এমনকি তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি, কিন্তু ভারত বা আমরা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।